সবাই ভালো আছেন। ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে আমি আশরাফুল ইসলাম আবার হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হইতেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের কাজ। চলুন তাহলে দেখা যাক। আমরা স্ক্রিন নিয়ে চলে আসলাম। আমরা এখানে যাব স্টার্ট বাটন থেকে যাব মাইক্রোসফট অফিস থেকে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এইখানে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ভিতরে হোম ট্যাবের পরেই আছে আমাদের ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাবের ভিতরে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কভার পেজ। তো কভার পেজ মূলত কি, যে আসলে আমরা জানি যে আমাদের যে কোনো ডকুমেন্টের যখন আমরা একটা ডকুমেন্ট তৈরি করি, অসংখ্য পেজে যখন একটা ডকুমেন্ট তৈরি হয় তখন সেই পেজের আমাদের সবার উপর একটা কভার পেজ ডিজাইন করার দরকার হয়। তো সেই কভার পেজটা আমরা এখান থেকে করতে পারি, যে ডিজাইনটা খুবই স্বল্প সময়ের ভিতরে কভার পেজটা আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। তো কভার পেজে যাওয়ার পরে এইখান থেকে আমাদের যে অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে, এইখান থেকে আমার যে ডিজাইনটা আর কি ভালো লাগে সেই ডিজাইনটা আমি এখান থেকে সিলেক্ট করব। সাপোজ এইখান থেকে এই ডিজাইনটা আমি নিয়ে আসলাম। তো এই ডিজাইনটার ভিতরে যে আমাদের যে এইখানে আছে যে টাইপ টু ডকুমেন্ট টাইটেল, তো এইখানে আমরা আমাদের মতো যে টাইটেলটা সেটা এখানে বসিয়ে দিব। সাপোজ আমি এখানে লিখলাম ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এরপর এখানে আমরা একটা সাবটাইটেল বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম হইতেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এখানে আমরা চাইলে ডেট এবং টাইমটাও দিয়ে দিতে পারি। আর এখানে ডেটটা লেখা আছে, এটা অথর যেটা লেখক সেটা আমরা কেটেও দিতে পারি, রাখতেও পারি। তো এইখানে যে বিষয়টা সেটা হতেছে এটা কিন্তু আমাদের একটা কভার পেজ হিসেবে সামনে ডকুমেন্টের ফার্স্টে চলে আসছে। তো আমরা যেটা এটাকে এখানে প্রিন্ট করি সেটা কিন্তু এইরকম ডিজাইন আকারে চলে আসবে এবং আমরা সেটা দেখতে পারি। আচ্ছা, তো এইটা হইতেছে আমাদের একটা কভার পেজ ডিজাইন। আমরা চাইলে এটা করতেও পারি, অথবা আমরা যদি সবগুলা ওয়ার্ডের সবগুলা কাজ যখন আমরা সুন্দরভাবে শেষ করব তখন আমরা এই যে কভার পেজটা সেটা আমরা নিজেরাও তৈরি করে নিতে পারি। তো এই ডিজাইনটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে বাদ দিব, কভার পেজে যাব, এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজ। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। আসলে ব্ল্যাঙ্ক পেজটা মূলত কি, যে সাপোজ আমি এইখানে এই পেজে এখানে কাজ করতেছি, এখন এই পেজে আমাদের আর কাজ করার সাপোজ দরকার না, আমি নতুন একটা পেজ দিব, সেই পেজে কাজ করব, কিন্তু এখন কিন্তু এখানে আমার নতুন কোনো পেজ আসতেছে না। তো আমি এখন এরকম যে একটা পেজের সম্পূর্ণটা শেষ না করেই যদি নতুন করে আরেকটা পেজে কাজ করতে চাই তখন আমরা চলে যাব ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজে। যখন আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখুন যে এখানে আমাদের নতুন আরেকটা পেজ চলে আসছে এবং এই পেজে আমি কাজ করতে পারি। তো সাপোজ এই পেজে আমি আর লিখবো না, এই পেজে আমি আর কাজ করবো না, তখন নতুন আরেকটা পেজে আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে, এই ইনসার্ট ট্যাব থেকে ব্ল্যাঙ্ক পেজ, তখন এখানে আমাদের নতুন আরেকটা পেজ চলে আসবে। তো এই পেজগুলোকে যদি আমরা তাহলে বুঝলাম যে আসলে ব্ল্যাঙ্ক পেজ থেকে আমাদের পেজ নেওয়া যায়, নতুন ফাঁকা পেজ নেওয়া যায়। তো এই পেজগুলোকে যদি আমি আবার বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, এইখান থেকে পিছনে কার্সর রেখে ব্যাক স্পেস চাপতে হবে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস। যখন আমি ব্যাক স্পেস চাপবো তখন এই পেজগুলা কেটে যাবে। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পেজ ব্রেক। আসলে পেজ ব্রেকের কাজটা কি, যে সাপোজ এইখানে আমি কিছু লেখা লিখলাম, এইখানে আমি লিখলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এখন এই যে আমি যে সেন্টেন্সটা লিখলাম, সাপোজ এই সেন্টেন্সটা, অথবা আমি এখানে যদি কোনো প্যারাগ্রাফ লিখি, যেই প্যারাগ্রাফটা আমাদের আসলে এইখানে আমি একটা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলছি বা একটা সেন্টেন্স আকারে লিখে ফেলছি, এখন এই সেন্টেন্সটাকে আমি দুইটা ভাগে ভাগ করব এবং দুইটা পেজে নিয়ে যাব। তো তখন আমাদের কি করতে হবে, যেইখান থেকে আমি এইটাকে আলাদা করব বা অন্য পেজে নিয়ে যাব, তখন আমাদের কি করতে হবে, ওইখানে কার্সরটা রাখবো
রাখার পরে এখানে আমাদের একটা অপশন আছে পেজ ব্রেক। তো এই পেজ ব্রেকে আমরা যখন ক্লিক করব তখন এই সেন্টেন্সটা দুটা ভাগ হয়ে দুইটা পেজে চলে যাবে। দেখেন বাংলাদেশ ইজ এ, এবং যেখানে আমাদের কার্সরটা ছিল তারপর থেকে বিউটিফুল কান্ট্রিটা অপর পেজে চলে আসছে। তো আমাদের পেজ ব্রেকের কাজটা হইতেছে এরকম যে আসলে একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফকে যখন আমরা দুইটা পেজে নিয়ে যাব তো তখন আমাদের ওইখানে কার্সরটা রেখে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। আচ্ছা, তো আবার আগের মতো করতে চাইলে আমরা সামনে কার্সরটা রেখে ব্যাক স্পেস চেপে এটাকে আবার আগের মতো করে দিতে পারি। এরপরে যে বিষয়টা আছে সেটা হইতেছে আমাদের টেবিল। তো আমাদের টেবিল এই বিষয়টা অনেক আসলে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই টেবিলটা দরকার হয়। তো টেবিলে আমরা যখন কোনো টেবিল নিব, যেমন আমাদের যখন কোনো সিভি তৈরি করতে চাই সেইখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য একটা টেবিল নেওয়ার দরকার হয়। তো সেই টেবিলটা তৈরি করার জন্য আমাদের ইনসার্ট ট্যাবের ভিতরে যে টেবিল অপশনটা আছে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে এইখানে আমাদের কলাম এবং রোয়ের দেওয়া আছে। তো আমরা এইখান থেকেও নিতে পারি অথবা আমাদের এখানে আছে ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিলের বিষয়ের ভিতরে যে আমাদের এখানে আছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। তো যে বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে কলামস এবং রো। আসলে কলাম বলা হয় কোনগুলোকে, যেগুলো আসলে আমাদের টেবিলের লম্বালম্বিভাবে যে বিষয়গুলো থাকে সেগুলোকে বলা হয় কলাম, এবং রো বলতে আড়াআড়ি ভাবে যে বিষয়গুলো থাকে, আড়াআড়ি ভাবে যেসব ঘরগুলো থাকে সেগুলো বলা হয় রো। তো আমি কলাম নিব, সাপোজ এখানে 5টা কলাম, এবং রো নিব সাপোজ এখানে 4টা। তো 5টা কলাম এবং 4টা রো নিয়ে আমি এখানে কি করে দিলাম, ওকে। তো ওকে করে দিলে দেখেন আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা কলাম চলে আসছে এবং রো হিসাবে 1টা 2টা 3টা 4টা রো চলে আসছে। তো যেহেতু এই সবগুলা রোয়ের ভিতরে বা ঘরের ভিতরে আমাদের কার্সর যাচ্ছে সেহেতু আমি সবগুলাকে লিখতে পারি। আসলে এইগুলাকে বলা হয় আমাদের কলাম, লম্বালম্বি যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম, আর আড়াআড়ি ভাবে যেগুলো আছে এগুলোকে বলা হয় রো। এবং প্রত্যেকটা যে রো এবং কলামের মাধ্যমে যে আমাদের ঘরগুলা হয়েছে সেগুলোকে বলা হয় সেল। তো প্রত্যেকটা সেলকে আমরা যেহেতু কার্সর যাচ্ছে প্রত্যেকটা সেলে আমরা লিখতে পারি। তো সাপোজ এই সেলে আমি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে লিখে দিলাম EXAM এক্সাম নেম। এরপরের কলামে এখানে আমরা লিখে দিলাম গ্রুপ। এর পরবর্তীতে আমরা লিখে দিলাম বোর্ড। এর পরবর্তী কলামে আমরা লিখে দিলাম রেজাল্ট। এর পরবর্তীতে লিখে দিলাম GPA। আচ্ছা, তার মানে এই যে আমি টেবিলের উপরে যে লেখাটা লিখলাম এটাকে বলা হয় টেবিল হেডিং, এটাকে বলা হবে টেবিল হেডিং। তো এই টেবিল হেডিংয়ে এখানে আমরা লিখবো এক্সামের নাম, সেই এক্সামের গ্রুপ, এইখানে এক্সাম কোড কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি সেই বোর্ডের নাম, এইখানে আমরা দেব রেজাল্ট, এবং এইখানে দেব GPA। তাহলে এখানে এক্সামের নাম সাপোজ আমি এখানে দিলাম SSC। আচ্ছা, এইখানে আমরা দিব গ্রুপ, SSC এর গ্রুপ সাপোজ আমি সায়েন্স থেকে SCIEN সায়েন্স, বোর্ড ঢাকা, রেজাল্ট 5.00। তো এখন আমরা দেখব টেবিল, একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো টেবিলটা তৈরি করার জন্য আমি এখানে একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম। আমরা যাব ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে আমাদের এখানে আছে টেবিল। তো টেবিলে যাব, টেবিলে যাওয়ার পর আমরা এখান থেকেও নিতে পারি। আবার আমাদের এখানে একটা অপশন আছে ইনসার্ট টেবিল, আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ। সাপোজ আমার 5টা কলাম এবং 4টা রো দরকার, তাহলে 5টা এবং 4টা রো দিয়ে দিলাম এখান থেকে ওকে। তাহলে এখানে যে বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে লম্বালম্বি, যে বিষয়গুলো আসছে এগুলো হচ্ছে আমাদের কলাম, লম্বালম্বি যেগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের কলাম, আর আড়াআড়ি ভাবে যেগুলো আসছে এইগুলোকে বলা হয় রো। এবং কলাম এবং রো এর সমন্বয়ে যে ঘরগুলো আমাদের তৈরি হয়েছে এগুলোকে বলা হয় সেল। তো যেহেতু আমাদের প্রত্যেকটা সেলে কার্সর যাচ্ছে সেহেতু আমি প্রত্যেকটা সেলেই লিখতে পারবো। তো আমরা আমাদের সিভি তৈরি করার সময় যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য যে একটা টেবিল লাগে সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। এছাড়াও টেবিলটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো তাহলে আমি এই সেলে এখানে লিখে দিলাম এক্সাম নেম। আচ্ছা,
তো লেখাটা আমার বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিলেই সেটা আমার তৈরি হয়ে যাবে। আমি প্রত্যেকটা পুরো টেবিলটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। এরপর আমরা এখানে লিখে দেব গ্রুপ, এরপর এখানে লিখে দিলাম বোর্ড, এরপর আমরা এখানে লিখে দিলাম বোর্ড, এরপর আমরা এখানে লিখে দিলাম রেজাল্ট, এরপর এখানে আমরা লিখে দিলাম ইয়ার। আচ্ছা, তো এখানে এক্সাম নেমের নিচে আমরা এক্সামের নামটা বসাবো, সাপোজ এসএসসি গ্রুপ সায়েন্স, বোর্ড ঢাকা, রেজাল্ট 5.00, ইয়ার 2015। এর পরবর্তীতে আমরা এক্সামে নেমেছে লিখে দেব এইচএসসি গ্রুপ সায়েন্স, বোর্ড ঢাকা, রেজাল্ট সাপোজ 4.50, ইয়ার 2017। এরপর আমরা এখানে লিখে দিতে পারি বিএসসি পরে এখানে গ্রুপ, এখানে আমরা একটা বিষয় লিখে দিতে পারি গ্রুপ অবলিক ডিপার্টমেন্ট, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ম্যাথ, রেজাল্ট আমরা লিখতে পারি তো এই আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন এই টেবিলটাকে আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারি। যেমন এইখানে আমাদের যে বিষয়টা আসছে এইখানে একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, এটাকে আমরা আচ্ছা, তো এখন যে টেবিলটা আসছে এই টেবিলের উপরে যে আমরা নামটা লিখছি এটাকে বলা হয় টেবিল হেডিং, এটাকে বলা হয় টেবিল হেডিং। তো এখন এই টেবিল হেডিংটাকে আমরা একটু কালার করতে পারি, এই টেবিলটাকে আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারি। যেমন প্রথমত আমরা টেবিলটা কি করব, যে টেবিলের ভিতর যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা সেন্টার করে দিব। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা, এই টেবিলটাকে আমরা যদি একটু কালার করতে চাই সেক্ষেত্রে আমরা এই টেবিলটাকে কালার করার জন্য এখানে আমাদের ডিজাইন নামে একটা অপশন আছে, সেই ডিজাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই টেবিলের ভিতরে কালার করার জন্য আমরা এখানে আমরা যেতে পারি শেডিং। তো আমরা শেডিংয়ে যাব, শেডিংয়ের ভিতরে আমাদের এখানে অনেকগুলা কালার আছে, এখান থেকে আমাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে লেখাগুলোকে আমরা যদি একটু বোল্ড করতে চাই তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোমে যাব। হোম থেকে আমরা যেগুলো দেখছিলাম যে ফ্রন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা একটু বোল্ড করে দিই। এই লেখাটাকে একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে এটা একটু ছোট করে দিই, এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিই। তো এইভাবে হয়েছে। এখন কথা হইতেছে যে ধরেন আমার এইখানে আমার রেজাল্টের আগে এখানে আমি কি করতে পারি, আমার একটা নতুন করে একটা কলাম দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব, এই কলামটাতে কার্সর রাখবো, রাখার পরে এইখানে আমাদের একটা অপশন আছে লেআউট, আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে যেহেতু আমার সামনে একটা কলাম দরকার সেক্ষেত্রে আমি এখানে কি করব, আমাদের এখানে একটা অপশন আছে ইনসার্ট লেফট, ইনসার্ট কলামস টু দা লেফট। তো ইনসার্ট কলামস টু দা লেফটে আমরা যখন ক্লিক করব তখন সামনে আমাদের নতুন একটা কলাম চলে আসছে এবং এখানে আমি
আমার যে নতুন কলাম যেটার জন্য বসানো দরকার সেটা আমি এখানে লিখে দিতে পারি। সাপোজ এখানে আমরা লিখে দিলাম যে ROLL রোল। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে এই এক্সামের যে রোলটা SSC এক্সামে তার রোল কত ছিল সেটা আমরা এখান থেকে সাপোজ বসিয়ে দিলাম 1 2 3 4 5, এখানে 5 6 7 8 9, এরপরে এখানে ধরেন দিলাম হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এরকমভাবে ধরেন যে SSCর উপরে আমার একটা রো দরকার, যেখানে আমি আমার JSCর এডুকেশন কোয়ালিফিকেশনটা বসিয়ে দিব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, SSCর এখানে কার্সর রাখবো, SSCর রোতে কার্সর রাখবো। এই কার্সর রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে হবে, অথবা আমাদের এই যে লেআউটের এখানে একটা অপশন আছে যে ইনসার্ট অ্যাবভ ইনসার্ট বিলো। তো অ্যাবভ মানে এখানে অ্যাবভ দিলে আমাদের রোটা SSC যে রোটা আছে SSC রো এর উপরে আসবে, এবং ইনসার্ট বিলো দিলে SSC রোর নিচে চলে যাবে। তো সাপোজ আমাদের এখানে SSC রোর উপরে দরকার, সেক্ষেত্রে আমরা কি করে দেবো, ইনসার্ট অ্যাবভ। সেক্ষেত্রে এখানে আমাদের উপরে একটা নতুন কলাম চলে আসছে, এবং এই ঘরে তখন আমরা এখানে বসিয়ে দিতে পারি সাপোজ J.S.C জেসির আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা বসিয়ে দিতে পারবো। তার মানে এইখান থেকে আমরা একটা টেবিল তৈরি করতে পারবো, টেবিলের মধ্যে নতুন করে কলাম নিতে পারবো, এবং টেবিলের মধ্যে নতুন করে রোটাও নিতে পারবো। আচ্ছা, এখন বিষয় হইতেছে আমরা তো নেওয়াটা দেখলাম, এখন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। এখন এই কলামটা আমি নিছিলাম, সাপোজ এই কলামটা এখন আমার ডিলিট করা দরকার, তখন আমি এই কলামে কার্সর রাখবো, রাখার পরে আমাদের এখানে একটা অপশন আছে ডিলিট, এখানে অপশন আছে ডিলিট টেবিল। তো আমরা এই ডিলিট টেবিলের এখানে ক্লিক করব, করার পর এটা আমাদের একটা কলাম, সেক্ষেত্রে কলাম ডিলিট করার জন্য আমরা এখান থেকে যাব ডিলিট কলামস। ডিলিট কলামস যখন ক্লিক করব তখন ওই কলামটা আমার এখান থেকে চলে যাবে। এইখান থেকে যদি আমি কোনো রো ডিলিট করতে চাই, সাপোজ এই রো জেসির যে রোটা ছিল সেই রোটা আমাদের ডিলিট করা দরকার, তখন আমরা কি করব, জেসির রোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশন আছে ডিলিট টেবিল, ডিলিট টেবিলে যাব, যার পর এখানে অপশন আছে ডিলিট রোস, ক্লিক করলে এই রোটা আমাদের চলে যাবে। তো এইভাবে আমরা একটা টেবিল নিব, টেবিল নেওয়ার পরে সেখানে নতুন করে কলাম বসাতে পারবো, নতুন করে রো বসাতে পারবো, এবং চাইলে সেই কলাম এবং রোগুলা ডিলিট করে দিতে পারবো। এখন সাপোজ এই যে টেবিলটা আছে, আমার টেবিলটা থাকবে, এখন টেবিলের ভিতরে যত ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাদের ডিলিট করা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সমস্ত টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের এখানে অপশন আছে কিবোর্ড থেকে ডিলিট। কিবোর্ড থেকে যখন আমরা ডিলিট প্রেস করব তখন এখান থেকে টেবিলের ভিতরে যত ডাটা আছে সব আমার মুছে যাবে। আমি আন্ডু দ্বারা আবার এটাকে নিয়ে আসি। এই টেবিলটা সহ যদি আমি ডিলিট করতে চাই তখন আমরা চলে যাব টেবিল সিলেক্টে, টেবিলটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে চাপবো ব্যাক স্পেস। যখন আমি টেবিল থেকে ব্যাক স্পেস চাপবো তখন এই পুরো টেবিলটা আমার ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা একটা টেবিল কিভাবে নিতে হয়, কিভাবে টেবিলের নতুন করে রো যুক্ত করতে হয়, নতুন করে কলাম যুক্ত করতে হয়, এবং টেবিলটাকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখতে পারলাম এবং শিখতে পারলাম। আচ্ছা, এরপরে বিষয় হইতেছে যে আমরা যদি আমাদের ডকুমেন্টে কোনো ছবি যুক্ত করতে চাই তখন আমরা কি করব। যখন আমাদের একটা কলামে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে বা একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে, মানে একটা সিভি তৈরি করতে গেলে আমাদের এখানে একটা ছবি যুক্ত করতে হয়। তো সেই ছবিটা যুক্ত করতে গেলে আমরা কি করব, এখান থেকে পিকচারে যাব। এখন পিকচারে যাওয়ার পর আমার কোথায় পিকচারটা আছে সেই পিকচারটা আমি নিয়ে আসব। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের একটা ডকুমেন্টে একটা ছবি যুক্ত করতে হয়। তো তার জন্য যেখানে ছবিটার দরকার সেখানে আমি কার্সরটা রাখবো, অথবা যে কোনো এক জায়গায় আমরা কার্সরটা রাখলাম, রাখার পরে এখানে আমরা যাব পিকচারে। তো পিকচারে ইনসার্ট ট্যাব থেকে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার ছবিটা যেখানে আছে সেখান থেকে আমি ছবিটা নিয়ে আসবো। সাপোজ আমার ডেস্কটপের ভিতরে ফটোর ভিতরে এখান থেকে আমি এই ফটোটা নিয়ে আসবো। তাহলে এই ফটোটাকে আমি সিলেক্ট করে এখানে আমরা ইনসার্ট, তো ইনসার্ট করার পর আমার ছবিটা এখানে চলে আসছে। এখন এই ছবিটাকে চাইলে আমরা কিছু ছোটোখাটো ডিজাইন করতে পারি, যেমন আমাদের ছবিটা যদি ছোটো বড়ো করার দরকার হয় আমরা দেখেন এই পাশ থেকেও করতে পারি, এবং সাইড থেকে যে ডটগুলো আছে, যে ছোটো ছোটো যে ডটগুলো আছে, এখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন এরকম একটা চিহ্ন চলে আসবে। তো এই দুই দিকে দুইটা অ্যারো চিহ্নের মতো হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে ধরে এরকম ছোটো করে দিতে পারি। কিন্তু এভাবে একবার সাইড থেকে ছোট করা আবার আরেকবার নিচ থেকে ছোট করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পিকচারের যে অরিজিনাল শেপটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা এইখান থেকে ছোট না করে সব সময় ছোট করব কর্নার থেকে।
আমরা যখন কর্নার থেকে ছোট করব তখন আমরা দেখতে পারতেছি যে পিকচারটা দুই পাশ থেকে সমানভাবে ছোট হইতেছে, আমাদের সাইড থেকেও ছোট হইতেছে এবং নিচ থেকেও ছোট হইতেছে। তো এইখান থেকে আমরা আমাদের যে যতটুকু মানে আমাদের সুবিধা মনে হয় সেই পর্যন্ত আমি এটাকে রেখে সিলেক্ট করে দিলাম এবং ছোট করে নিলাম। তো করার পর এখন পিকচারটাকে চাইলে এই যে সবুজ যে ডটটা আছে এইখানটাকে ধরে আমরা এটাকে এরকম রোটেটও করতে পারি, ছবিটাকে এরকম ঘুরাইতেও পারি। তো আমি এভাবেই রেখে দিলাম, এটাকে সোজা করে নিলাম। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পিকচারটাকে যদি আমরা সাপোজ এই পিকচারটা আমার এইখানে দরকার, কিন্তু পিকচারটাকে আমি যখন এদিকে নিতেছি কিন্তু পিকচার কিন্তু ওইখানে ইজিভাবে যাচ্ছে না। তখন এরকম কোনো সমস্যা হলে তখন আমাদের পিকচারটাকে ওইখানে নেওয়ার জন্য কি করতে হবে, আমরা আমাদের এইখানে ফরম্যাট, দেখেন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাট যে অপশনটা সেটা কিন্তু চলে গেছে। তখন আমরা কি করব, পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করার পরে এখানে আমাদের নতুন করে একটা অপশন চলে আসছে ফরম্যাট। তো এই ফরম্যাট অপশন থেকে আমরা এখান থেকে টেক্সট র্যাপিং যে অপশনটা আছে টেক্সট র্যাপিং এ ক্লিক করব। টেক্সট র্যাপিং এ ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, যে ইন দা লাইন উইথ টেক্সট, স্কোয়ার, এরপরে এখানে আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমরা কি করব, বিহাইন্ড টেক্সট, আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। তো বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি পিকচারটাকে নিতে চাই তাহলে পিকচারটা যেখানে নিতে চাই পিকচারটা সেখানেই যাচ্ছে। এবং আমি এটাকে এখন যদি পিন করি তাহলে এই পিন করলে পিকচারটা এখানেই আসবে। তো এরপরে পিকচারটা সেটা হইতেছে এখান থেকে এই পিকচারটাকে আমরা একটু এইখান থেকে কিছু টুকিটাকি ডিজাইন করতে পারি। যেমন এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি, এখান থেকে কন্ট্রাস্টটা বাড়াতে কমাইতে পারি। এরপরে এখানে আমাদের আছে রিকালার, এই ফটোটাকে আমরা কিছু কালার দিয়ে দিতে পারি। এরপরে আছে আমাদের এইখানে যে কমপ্লেক্স পিকচার, এখান থেকে আমরা পিকচারটাকে কমপ্লেক্স করতে পারি। এরপর আছে আমাদের চেঞ্জ পিকচার, এই একই জায়গায় যদি আমাদের অন্য একটা পিকচার আনার দরকার হয় সেক্ষেত্রে আমরা এইখান থেকে চেঞ্জ পিকচারে যাব। চেঞ্জ পিকচারে গিয়ে এইখান থেকে যে পিকচারটা পরিবর্তন করা দরকার সেটা ক্লিক করে ইনসার্ট করলে ওই একই জায়গায় ওই পিকচারটা চলে আসবে। আচ্ছা, আমরা আগের পিকচারটা রাখি। তো এভাবেই আমরা একটা পিকচারকে ডিজাইন করতে পারি। এইখানে আমাদের আছে পিকচারটাকে আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি। দেখেন এখানে আমরা যে কোনোটাই কালার ক্লিক করলে সেটা সেই বর্ডারে চলে আসছে। আচ্ছা, তো এরপরে এই পিকচারটাকে যদি আমরা একটা শেপের মধ্যে রাখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে পিকচার শেপ আছে, আমরা এখানে বিভিন্ন শেপ দেওয়া, সাপোজ এইরকম একটা শেপের ভিতরে আমি পিকচারটা রাখতে চাই সেক্ষেত্রে এই শেপের ভিতরে দিলে পিকচারটা আমার ওই শেপে হয়ে যাবে। তো এইখান থেকে এগুলো আমরা করতে পারি। আবার পিকচারে একটা বর্ডার দিতে চাইলে সেই পিকচারে আমরা একটা বর্ডার দিতে পারি। তো এরকম কিছু টুকিটাকি কাজ যেগুলো আমাদের পিকচার নেওয়ার ক্ষেত্রে সেগুলো আমরা এখান থেকে করতে পারি। পিকচারটাকে যদি আমরা এখান থেকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা পিকচারে ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট অপশনে চাপ দিয়ে পিকচারটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আছে আমাদের এখানে শেপ। তো এখান থেকে আমরা শেপে কি কাজটা করব, শেপ মানে এটা কি, শেপ হইতেছে আকৃতি। তো এই শেপের বিভিন্ন আকৃতি নিয়ে আমরা এখানে আমাদের কাজগুলো করব। যেমন আমাদের এখানে আছে রেক্ট্যাঙ্গেল শেপ, ক্লিক করলে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। এরপর আমাদের এখানে আছে ওভাল শেপ, যেটাদের আমরা এখানে বিভিন্ন ধরনের বৃত্ত নিতে পারি। এরপর আমাদের এখানে আছে যে কি রাইট অ্যারো শেপ, এটা ক্লিক করে আমরা একটা রাইট অ্যারো নিতে পারি। তো এরকম আমাদের এখানে অনেকগুলো শেপ আছে, যেই শেপগুলো দ্বারা আমরা এখানে বিভিন্ন কিছু আর্ট করতে পারি, বিভিন্ন ডিজাইনগুলো করতে পারি। আচ্ছা আচ্ছা, তো আমি সাপোজ একটা শেপ করব, সেটা হইতেছে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর শেপে যাব, শেপে যাওয়ার পরে এইখানে আমাদের অনেকগুলো শেপ আছে। আমি সাপোজ একটা পতাকা আর্ট করব। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এই যে শেপটা, এই শেপটা নিয়ে আসবো, এই শেপটাকে সিলেক্ট করব, করার পরে এইখানে আমরা ড্র্যাগ করে আমাদের মতো করে শেপটা নিয়ে আসলাম। নেওয়ার পর এখন ভিতরে একটা বৃত্ত নেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, ওভাল শেপটা নিব। তো ওভাল শেপে ওভালে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এইখানে আমাদের একটা কি লাগবে, যে শেপটা, সেটার জন্য আমরা এখানে একটা লাইন শেপ নিয়ে আসবো। সেই জন্য শেপে গিয়ে এখান থেকে আমরা আছে লাইন শেপ, সেই লাইন শেপে ক্লিক করলাম। লাইন শেপে ক্লিক করার পরে এইখান থেকে যে ড্র্যাগ করে, আচ্ছা এটাকে আমরা আন্ডু দেই। আচ্ছা, আমরা এখান থেকে লাইন শেপটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে লাইন শেপটা যতটুকু দরকার ততটুকু আমরা লাইন শেপটা নিয়ে আসলাম। তো এর মাঝখানে দেখেন এটা কিন্তু আমাদের একটা কি পতাকার মতো শেপ চলে আসছে।
এটাকে আমরা একটু নিচে নেওয়ার জন্য তাহলে এইখান থেকে আবার এই একটা শেপ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে আসবো, নিয়ে আসার পর এখান থেকে এটাকে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের একটা পতাকার শেপ চলে আসছে, ফ্ল্যাগের শেপটা চলে আসছে। এখান থেকে এটাকে আমরা চাইলে মাউস দ্বারাও মুভিং করতে পারি, অথবা আমাদের কিবোর্ডে যে অ্যারো কি আছে সেই অ্যারো কি এর মাধ্যমে এটাকে আমরা মুভ করতে পারি। আচ্ছা, তো এখন এটাকে আমরা যদি একটু কালার করতে চাই সেক্ষেত্রে কি করব, যে শেপটা কালার করব সেই শেপটাকে সিলেক্ট করব। সেই শেপটা সিলেক্ট করার পরে এই শেপের ভিতরে কালারের জন্য আমাদের যেতে হবে ফরম্যাটে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে শেপ ফিল। তো শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আছে অনেকগুলা কালারের অপশন আছে, যে কালারটা আমাদের দরকার সেই কালারটা নিয়ে আসবো। যেমন আমাদের পতাকার বাইরে কি কালার থাকে, সবুজ, তো সেই সবুজ কালারটা আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে শেপের ভিতরে কালার। এবং আমরা একটু জুম করলে দেখতে পারি যে আমাদের যে শেপটা, শেপের বাইরে কি কালো কালারে একটা আউটলাইন আছে। তো আমাদের কিন্তু আমরা কিন্তু দেখি যে আসলে এই পতাকার এই আউটলাইনটা কিন্তু সবুজই থাকে, কিন্তু আমাদের এখানে কালো দেওয়া আছে। তো এই আউটলাইনটাকে সবুজ করে দেওয়ার জন্য আমরা যাব শেপ আউটলাইন। শেপ আউটলাইনের ভিতরে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে যে কালারের, সেই কালারে গিয়ে আমরা এখান থেকে এটাকে সবুজ করে দিলাম। এখন কিন্তু সেই আউটলাইন যে কালো কালার সেটা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। সেম ভাবে এটার ভিতরে আমরা কালার করার জন্য আমরা কি করব, আচ্ছা আমরা এখান থেকে এটাকে জুম আউট করে নিই। তো এই শেপটাকে শেপ আউটলাইনটাকে ভিতরে এই ভিতরে শেপটাকে আমাদের কালার করার জন্য আমরা যাব শেপ ফিলে যাওয়ার পর এখান থেকে করতে হবে রেড। এবং এটার আউটলাইনটা কালো আছে, যেটা আমরা এখান থেকে আউটলাইন থেকে শেপ আউটলাইন থেকে রেড করে দেব। আচ্ছা, এখন আমাদের যে পতাকার যে এটাকে আমরা যেটাই বলি যে বাঁশ বা খুঁটি, তো এই পতাকার এই লাইনটা অনেক চিকন হয়ে গেছে। তো এই লাইনটাকে মোটা করার জন্য আমাদের যেতে হবে শেপ আউটলাইনে। শেপ আউটলাইনে যাও, আমরা এখানে যাব ওয়েটে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে এই যে চিকন মোটা করতে পারি। আমি এতটুকু রেখে দিলাম। এখন এই লাইনটাকে কালার করার জন্য আমরা যাব শেপ আউটলাইনে গিয়ে এখানে যাব এখান থেকে আমরা যাব কালার। এটাকে কালার করার জন্য এখান থেকে আমরা এটাকে কালার করে দিলাম। এই যে শেপ, এই শেপের ভিতরে কালার করার জন্য আমরা যাব শেপ ফিলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার করে দিলাম। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা কি পতাকা চলে আসছে। এবং আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে সেটা আমরা প্রিন্ট ভিউ থেকে দেখতে পারি আসলে পতাকাটা আমাদের এরকম ভাবেই চলে আসবে। তো এখন এই শেপের ভিতরে, যে কোনো শেপের ভিতরে আমরা কিছু লেখার জন্য কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আছে অ্যাড টেক্সট। তো অ্যাড টেক্সটের ভিতরে গিয়ে যে আমি যে দেখতে পারতেছি যে বক্সটা দেখা যাইতেছে, এই বক্সের ভিতরে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তো লেখার জন্য আমরা এদের এখানে কার্সর আসছে, আমরা এখানে কি করব, লিখবো। তো আমি শেপের ভিতরে ক্লিক করলাম, করার পরে আসলে কালারটা দেখা যাচ্ছে না। আমরা শেপে ক্লিক করে এখানে করবো অ্যাড টেক্সটের ভিতরে গিয়ে এখন আমরা এখানে লিখতে পারি। তো এখন আমরা এই শেপটাকে কালার করব। কালার করতে গেলে আমাদের কি করতে হবে, যে শেপটাকে কালার করব সেই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা অপশন আছে ফরম্যাট। তো আমরা সেই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আমাদের আছে শেপ ফিল। তো আমরা শেপ ফিলে ক্লিক করে এখানে আমরা এই শেপটাকে যে কালারটা দিতে চাই সেই কালারটা এখান থেকে দিয়ে দিব। এর পরবর্তীতে এটার ভিতরে কালার হয়ে গেছে সবুজ, কিন্তু এই আমরা একটু খেয়াল করলে দেখতে পারি যে আসলে এই শেপের বাইরে যে আউটলাইনটা আছে, যে বাইরের যে লাইনটা আছে সেই বাইরের লাইনটা কালো হয়ে আছে। কিন্তু আমরা জানি যে আসলে এই যে আমাদের যে পতাকা, সেই পতাকার বাইরে কিন্তু কালো থাকে না। তো সেজন্য এই আউটলাইনটাকে আমাদের সবুজ করে দিতে হবে। আর এই আউটলাইনটা সবুজ করার জন্য আমরা এখানে যাব শেপ আউটলাইনে গিয়ে এখানে আমরা এটাকেও সবুজ করে দিলাম। এরপরে পতাকার ভিতরে যে শেপটা আছে সেই ভিতরের শেপটাকে কালার করার জন্য আমরা যাব শেপ ফিলে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন কালার আছে রেড কালার, সেই রেড কালারে আমরা ক্লিক করে দিলাম। এবং এটার আউটলাইনটাকে লাল করার জন্য আমরা যাব শেপ আউটলাইনে গিয়ে এটাকে আমরা রেড করে দিলাম।
এরপর আছে আমাদের যে লাইনটা, এই লাইনটা যে লাইনটা আছে সেই লাইনটাকে কালার করার জন্য আমরা কি করব, ফার্স্টে এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে শেপ আউটলাইনে যাব, আউটলাইন যাওয়ার পর এটাকে আমরা একটা কালার করে দিলাম। এই আউটলাইনটাকে আমাদের মোটা করার জন্য বা চিকন মোটা করার জন্য এখানে আমরা যাব শেপ আউটলাইন, আউটলাইনের ভিতরে এখানে আমাদের একটা অপশন আছে ওয়েট, আমরা ওয়েটে গিয়ে এখান থেকে চিকন মোটা করতে পারি। তো আমরা সাপোজ 3pt রেখে দিলাম। এরপরে এই শেপটাকে আমরা কালার করার জন্য শেপটাকে সিলেক্ট করব, এরপরে শেপ ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারি। তো এভাবেই আমরা একটা শেপ আর্ট করব। তো এইটার ভিতরে আমাদের অনেকগুলা শেপ আছে, আমাদের আসলে যেই শেপটা দরকার সেই শেপটা নিয়ে আমরা এখানে কাজ করব। আর এই শেপগুলোকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে শেপটাকে ডিলিট করব সেই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট, শেপটাকে সিলেক্ট করব কিবোর্ড থেকে ডিলিট, শেপটাকে সিলেক্ট করব কিবোর্ড থেকে ডিলিট। তো এভাবে আমরা আমাদের শেপগুলা নিতে পারি, শেপগুলা নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি এবং শেপগুলাকে বাদ দিতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। আর নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।